আসসালামু আলাইকুম। কর্ণফুলী সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস কার্যক্রমে একাদশ এবং দ্বাদশ শ্রেণী শিক্ষা বিভাগের সকল শিক্ষার্থী বন্ধুদেরকে ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা অনলাইন ক্লাসে স্বাগতম। আশা করি শিক্ষার্থী বন্ধুরা সবাই ভালো আছো। ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়, ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা। এই অধ্যায় বিষয়টার উপরে আমরা আলোচনা করতেছিলাম। তো আমরা মোটামুটি এক দুটি ক্লাসের মাধ্যমে আলোচনায় যে ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণাটা বোঝাতে সক্ষম হয়েছে। তো আমরা লাস্ট যে ক্লাসে সেখানে আলোচনা করছিলাম ব্যাংক ব্যবসায়ের যে ব্যাংক মানে অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকের যে গুরুত্ব সেটি সম্পর্কে আলোচনা করেছি, এবং তোমার ব্যাংক ব্যবসায়ের যে প্রকৃতি উদাহরণ সম্পর্কে আলোচনা করার চেষ্টা করেছিলাম। তো আমরা আজকেও ব্যাংক ব্যবস্থার প্রকৃত উদাহরণ নিয়ে আলোচনা করব। যে গত ক্লাসে যা আলোচনা করেছি তারপর থেকে আমরা আলোচনা শুরু করার চেষ্টা করব। তো আশা করি সবাই মনোযোগী হবে। তো সবার প্রতি রিকোয়েস্ট, তোমরা তোমাদের যে প্রয়োজনীয় কাগজ কলম সেটা অবশ্যই সামনে রাখো, এবং তোমাদের যে পাঠ্য বা বইটি অবশ্যই সামনে রাখো, কারণ আমাদের আলোচনাটা যাতে বুঝতে তোমাদের সুবিধা হয়। ঠিক আছে? তো আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম ব্যাংকিং ব্যবসায়ের প্রকৃতি ও তোমার ধরন সম্পর্কে। ঠিক আছে? তো ব্যাংকিং ব্যবসার প্রকৃতির ধরনকে আমি বলছি 6টি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে যে মালিকানা ভিত্তিক ব্যাংক, 2 হচ্ছে যে কাঠামো ভিত্তিক ব্যাংক, 3 হচ্ছে যে কার্যভিত্তিক ব্যাংক, 4 হচ্ছে গ্রাহক ভিত্তিক ব্যাংক, 5 তালিকাভুক্তি ব্যাংক, আর একটা হচ্ছে গ্রাহক মেধাভিত্তিক ব্যাংক। ঠিক আছে? এইভাবে ভাগ করা যায়। তো আমি গত ক্লাসে তোমার মালিকানা ভিত্তিক ব্যাংকে যে 5 ভাগে ভাগ করা যায় বা 5টি অংশ আছে সেগুলো সম্পর্কে আলোচনা করেছি। একটা হচ্ছে যে সরকারি ব্যাংক, আরেকটা হচ্ছে বেসরকারি ব্যাংক, আরেকটা হচ্ছে যৌথ মালিকানা ব্যাংক, আরেকটা হচ্ছে স্বায়ত্তশাসিত ব্যাংক, আরেকটা হচ্ছে বৈদেশিক ব্যাংক। ঠিক আছে? তো আমরা এইসব বিষয় নিয়ে তোমার আলোচনা করার চেষ্টা করেছিলাম। তো আজকে তোমার আলোচনা করব তোমার হচ্ছে যে কার্যভিত্তিক কাঠামোভিত্তিক ব্যাংক, কার্যভিত্তিক ব্যাংক, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করা শুরু করি। তো যতটুকু সম্ভব আমরা মনোযোগ দেওয়ার চেষ্টা করি। তো কাঠামো ভিত্তিক যে ব্যাংক, এটাকে আবার 5টিকে ভাগ করা যায়। সেটা হচ্ছে একক ব্যাংক, তোমার শাখা ব্যাংক, চেইন ব্যাংক, গ্রুপ ব্যাংক এবং মিশ্র ব্যাংক। ঠিক আছে? একক ব্যাংক বলতে এখানে বোঝানো হয়েছে, তবে একটু মনোযোগ দাও, একক ব্যাংক বলতে বোঝানো হয়েছে যে ব্যাংক শুধু একটি নির্দিষ্ট তোমার অফিসের মাধ্যমে তোমার ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে, তাকে কী বলা হয়? একক ব্যাংক বলা হয়। মানে এটি শুধুমাত্র একটি জায়গায়, একটি স্থানের মধ্যে, একটি অফিসের মাধ্যমে তাদের যে ব্যাংকিং কার্যক্রম সেটি পরিচালনা করে থাকে। ঠিক আছে? তো এই ধরনের ব্যাংক মানে ব্যাংকের কাজ একটি নির্দিষ্ট তোমার এলাকায় সীমাবদ্ধ থাকে। ঠিক আছে? তবে অন্য কোথাও এর কোনো শাখা মানে থাকার সুযোগ নেবা থাকে না। ঠিক আছে? বাংলাদেশে এ ধরনের ব্যাংকের অস্তিত্ব না থাকলেও, ঠিক আছে, মানে এই ধরনের অস্তিত্ব বাংলাদেশে এখনও পর্যন্ত নাই, তবে মার্কিন যুক্তরাষ্ট্রে এ ধরনের ব্যাংক ব্যবস্থার কী আছে? প্রচলন আছে। এরপর আমরা পরের পয়েন্টটা হচ্ছে শাখা ব্যাংক। শাখা ব্যাংক হচ্ছে তোমার যে ব্যাংকিং প্রতিষ্ঠানের একটি প্রধান কার্যালয়ের মাধ্যমে দেশের ভেতরে এবং পৃথিবীর বিভিন্ন দেশের শাখা প্রতিষ্ঠানের মাধ্যমে, ঠিক আছে, তোমার হচ্ছে যে ব্যাংকিং কাজ করে, তাকে কী বলা হয়? শাখা ব্যাংক বলা হয়। ঠিক আছে? তো প্রধান তোমার অফিসের নির্দেশনা অনুযায়ী শাখাগুলো কী হয়? পরিচালিত হয়। ঠিক আছে? তো আমাদের দেশে ব্যাংকিং ব্যবস্থাকে তোমার শাখা ব্যাংক ব্যবস্থাও কি বলা হয়ে থাকে, কারণ আমাদের দেশে যেসব ব্যাংক আছে সব ব্যাংকেরই কী আছে? শাখা বিদ্যমান। ঠিক আছে? তো তোমার হচ্ছে যে প্রধান অফিসের নির্দেশনা অনুযায়ী তোমার শাখা ব্যাংকগুলো কী হয়ে থাকে? পরিচালিত হয়ে থাকে। ঠিক আছে? আমাদের দেশের ব্যাংকিং ব্যবস্থার মানে যে ব্যাংক সেটা শাখা ব্যাংক বলা হয়, আমি এটা বললাম একটু আগে। তারপর হচ্ছে ইংল্যান্ডে সর্বপ্রথম শাখা ব্যাংকিং ব্যবস্থাটা কি গড়ে ওঠে। ঠিক আছে? তো পৃথিবীর সব দেশেই তোমার শাখা ব্যাংক ব্যবস্থা, এটা ব্যাংকিং ব্যবস্থাটা প্রচলন আছে। বর্তমানে শাখা ব্যাংকগুলো তোমার অনলাইন ব্যাংকিং সেবাও চালু করেছে। ঠিক আছে? এর ফলে তোমার মানে এ ধরনের ব্যাংকের জনপ্রিয়তা এটা কি আরও দিন দিন বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে? এরপরের পয়েন্টটা হচ্ছে তোমার চেইন ব্যাংক। ঠিক আছে? চেইন ব্যাংক বলতে আমরা মানে বুঝি সেটা হচ্ছে তোমার যে ব্যাংক, ঠিক আছে, যে ব্যাংক ব্যবস্থার তোমার সমজাতীয়, ঠিক আছে, কতিপয় ব্যাংক নিজেদের তোমার মানে স্বাধীন সত্তা বজায় রেখে সমঝোতা এবং সহযোগিতার ভিত্তিতে বিভিন্ন উদ্দেশ্য, ঠিক আছে, মানে সাধনের জন্য যে যৌথভাবে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে, তাকে কী বলা হয়? চেইন ব্যাংক বলা হয়। আবার বলতেছি, তোমার হচ্ছে মানে বিভিন্ন ধরনের ব্যাংক তাদের হচ্ছে যে মানে স্বায়ত্তশাসিত বা নিজ সত্তার উপরে ভিত্তি থেকে, ঠিক আছে,
বা নিজ সত্তার উপরে অটল থেকে বিভিন্ন ব্যাংক মানে কোনো একটি লক্ষ্য বা সাধনের জন্য, কোনো একটি লক্ষ্য বা উদ্দেশ্য অর্জনের জন্য অন্যান্য ব্যাংকের যে সহায়তা যে ব্যাংকটা হয় সেটা হচ্ছে চেইন ব্যাংক, ঠিক আছে। তো তো তোমার হচ্ছে চেইন ব্যাংকের মূল উদ্দেশ্য হলো কি পারস্পরিক উন্নতি সাধন, ঠিক আছে। মার্কিন যুক্তরাষ্ট্রের তোমার 1920 সালের আগ পর্যন্ত, ঠিক আছে, এ জাতীয় ব্যাংক প্রচলন ছিল, ঠিক আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এ ধরনের ব্যাংক ব্যবস্থাটা সেটা হয় বিলুপ্ত হয়ে থাকে। এরপর আমরা আলোচনা করব গ্রুপ ব্যাংকিং সম্পর্কে। গ্রুপ ব্যাংক হচ্ছে যে ব্যাংক ব্যবস্থা একটি তোমার হচ্ছে বড় ব্যাংক ছোট ছোট কতগুলো ব্যাংকের তোমার অধিকাংশ শেয়ার কিনে নিয়ে, ঠিক আছে, তাদের নিয়ন্ত্রণের দায়িত্ব নেয়, তাকে বলা হয় গ্রুপ ব্যাংকিং, ঠিক আছে। তো গ্রুপের অভ্যন্তরে অধীনস্থ ব্যাংকগুলোর তোমার নিয়ন্ত্রণকারী বড় ব্যাংককে, ঠিক আছে, তোমার হোল্ডিং ব্যাংকও বলা থাকে। এছাড়া 1930 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে গ্রুপ ব্যাংকিং এর তোমার উদ্ভব হয়। বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশে এ জাতীয় ব্যাংকের তৎপরতা দেখা যায়, ঠিক আছে। তো তবে বাংলাদেশে এখনও গ্রুপ ব্যাংকিং ব্যবস্থাটা কি চালু হয়নি। তো এই ব্যাংকিং ব্যবস্থার তোমার অদক্ষ পরিচালনা ও তোমার আগ্রাসী ব্যাংকিং নীতি মেনে চলার তোমার আশঙ্কা বেশি থাকে, ঠিক আছে, এই ব্যাংকগুলোতে। এরপর আমরা আলোচনা করতে পারি তোমার যে মিশ্র ব্যাংক সম্পর্কে আমরা আলোচনা করার চেষ্টা করি। মিশ্র ব্যাংকটা হচ্ছে তোমার এ ধরনের ব্যাংকগুলো সাধারণত তোমার ব্যাংকের পাশাপাশি বিভিন্ন মানে বিশেষ কোনো খাতের উন্নয়নের জন্য কাজ করে থাকে, ঠিক আছে। তো তোমার অর্থাৎ বাণিজ্যিক ব্যাংক এবং বিশেষায়িত ব্যাংক উভয় ধরনের কাজ এখানে সম্পাদন করে থাকে। তো আমাদের দেশে বাংলাদেশ তোমার শিল্প ব্যাংক বা বাংলাদেশ কৃষি ব্যাংক এ ধরনের কি ব্যাংকের কতগুলো উদাহরণ। তো আশা করি তোমরা কার্যভিত্তিক যে ব্যাংকের যে বৈশিষ্ট্য সেগুলো সম্পর্কে তোমরা বুঝতে পেরেছ। তো আমরা এখন চেষ্টা করব তোমার যে দুঃখিত মানে কাঠামোভিত্তিক ব্যাংকগুলো। তো কার্যভিত্তিক ব্যাংক নিয়ে আমরা আলোচনা করতে চেষ্টা করবো। কার্যভিত্তিক যে ব্যাংকগুলো সেগুলো হচ্ছে যে তোমার কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক বা অন্যান্য ব্যাংকগুলো, ঠিক আছে। তো আমরা কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কে আসলে সবাই জানো, তারপর আমি বলতেছি কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে যে কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে একটি দেশের ব্যাংক ব্যবস্থার কি অভিভাবক, ঠিক আছে। তো ব্যাংক ব্যবস্থার অভিভাবক হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। তবে সরকারি মালিকানায় এবং নিয়ন্ত্রণে তোমার প্রতিষ্ঠানটি পরিচালিত হয়। প্রতিষ্ঠানটি তোমার একটি দেশের তোমার এটা কি বলে মুদ্রা বাজার নিয়ন্ত্রণ, নোট এবং মুদ্রা প্রচলন, ঋণ নিয়ন্ত্রণ এবং অন্যান্য ব্যাংকের ব্যাংকার এবং সরকারের প্রতিনিধি হিসেবে, ঠিক আছে, তোমার প্রতিনিধি নীতি প্রণয়ন তথা সার্বিক অর্থনৈতিক যে কাজগুলো সেগুলো সম্পাদন করে থাকে, ঠিক আছে। তো প্রতিটি দেশে মানে একটি করে কেন্দ্রীয় ব্যাংক থাকে। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি সবাই আমরা জানি, বাংলাদেশ ব্যাংক, ঠিক আছে। তো আমরা এখন আলোচনা করি বাণিজ্যিক ব্যাংক সম্পর্কে। বাণিজ্যিক ব্যাংকটা হচ্ছে তোমার বাণিজ্যিক ব্যাংক স্বল্প সুদের বিনিময়ে বিভিন্ন হিসাবের মাধ্যমে তোমার জনগণের সঞ্চিত টাকা আমানত হিসেবে তোমার জমা রাখে, ঠিক আছে। আবার কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রয়োজনে তোমার বেশি সুদের বিনিময়ে কী থাকে ঋণ দেয়, ঠিক আছে। তো বাণিজ্যিক ব্যাংকের প্রধান উদ্দেশ্যটা হচ্ছে মুনাফা অর্জন করা। তো এছাড়া তোমার হচ্ছে বিল বার্তাকরণ, তারপর অর্থ স্থানান্তর, বিনিময়ের মাধ্যম সৃষ্টি, তারপর তোমার হচ্ছে গ্রাহকের পক্ষে বিভিন্ন সেবাদান করাও বাণিজ্যিক ব্যাংকের অন্যতম কি তোমার উদ্দেশ্য, ঠিক আছে। তো যেমন জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, ঢাকা ব্যাংক ইত্যাদি বাণিজ্যিক ব্যাংকের উদাহরণ হিসেবে আমরা উত্থাপন করতে পারি। তবে কার্যত বাণিজ্যিক ব্যাংকের মধ্য দিয়েই তোমার আধুনিক ব্যাংক ব্যবস্থার কী হয় যাত্রা শুরু হয়। তো এর কারণে বাণিজ্যিক ব্যাংকে ব্যাংক ব্যবস্থার জননী বা হিসাবের তোমার ব্যাংক ব্যবস্থার জননী হিসেবেও কী করা হয় অভিহিত করা হয়ে থাকে, ঠিক আছে। এরপর আমি এখানে পয়েন্টে লেখার চেষ্টা করেছি গ নম্বরটা বিশেষায়িত ব্যাংক, ঠিক আছে। বিশেষায়িত ব্যাংক বলতে আমরা বুঝে থাকি তোমার কৃষি ব্যাংক, তারপরে শিল্প ব্যাংক, তারপর ক্ষুদ্র কুটির শিল্প ব্যাংক, বিনিয়োগ ব্যাংক, ঠিক আছে, বিনিয়োগ ব্যাংক, সমবায় ব্যাংক, গ্রামীণ ব্যাংক, ঠিক আছে। তোমার হচ্ছে রপ্তানি আমদানি রপ্তানি ব্যাংক, তারপর পরিবহন ব্যাংক, বন্ধন ব্যাংক, মানে এই ধরনের, ঠিক আছে, সঞ্চয়ী ব্যাংক, গোষ্ঠী ব্যাংক, আন্তর্জাতিক ব্যাংক, এই ধরনের যে ব্যাংকগুলো আছে মানে মোটামুটি আমরা এগুলোকে বোঝার চেষ্টা করি। তো আমরা কৃষি ব্যাংক সম্পর্কে যদি বলি, দেশের
তোমার কৃষি এবং কৃষিজ শিল্পের উন্নয়নের জন্য যে ব্যাংকটা মানে গঠন করা হয় সেটা হচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংক বা কৃষি ব্যাংক, ঠিক আছে। তো কৃষকের তোমার কৃষি যন্ত্রপাতি কেনা, তারপর যে উন্নত বীজ, সার, কীটনাশক, ঠিক আছে, প্রভৃতির তোমার যোগান দেওয়ার প্রয়োজনীয় মূলধন যোগান দেওয়া হচ্ছে, ঠিক আছে। এগুলো কেনার জন্য প্রয়োজনীয় মূলধন যোগান দেওয়া হচ্ছে তোমার যে কৃষি ব্যাংকের প্রধান কাজ, ঠিক আছে। তো বাংলাদেশে আমাদের দেশে কৃষি ব্যাংক, তারপরে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এ ধরনের তোমার ব্যাংকের একটা উদাহরণ। এরপর শিল্প ব্যাংক সম্পর্কে বলতে পারি। শিল্প ব্যাংক হচ্ছে দেশের শিল্পের উন্নয়নের জন্য তোমার যে ব্যাংক বিভিন্ন শিল্প কারখানা স্থাপন, সম্প্রসারণ এবং উন্নয়নের তোমার স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী ঋণ দেয়, তাকে কী বলা হয়? শিল্প ব্যাংক বলা হয়। তো আমাদের দেশের বা বাংলাদেশ ডেভেলপমেন্ট অ্যান্ড লিমিটেড BDBL এর এরব ব্যাংকের BDBLটা হচ্ছে এরব ব্যাংকের উদাহরণ। তো আমরা আরেকটি পয়েন্ট বলতে পারি, সেটা হচ্ছে যে ক্ষুদ্র ও কুটির শিল্প ব্যাংক, ঠিক আছে। ক্ষুদ্র কুটির শিল্প ব্যাংক হচ্ছে স্বল্পোন্নত এবং তোমার শিল্পের অনগ্রসর দেশগুলোকে ক্ষুদ্র এবং কুটির শিল্পের উন্নয়নের জন্য তোমার যে ব্যাংক অর্থ সরবরাহ করে তাকে ক্ষুদ্র কুটির শিল্প ঋণ বলা হয়, ঠিক আছে। যেমন বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প ব্যাংক লিমিটেড, ঠিক আছে, এটা একটা উদাহরণ, BSIC, ঠিক আছে। এরপর তোমার আরেকটা বলতে পারে বিনিয়োগ ব্যাংক। বিনিয়োগ ব্যাংক হচ্ছে তোমার যে ব্যাংক একটি দেশের শিল্প এবং ব্যবসা বাণিজ্যের প্রয়োজনের মধ্য ও দীর্ঘমেয়াদী ঋণ দেয়, তাকে বিনিয়োগ ব্যাংক বলা হয়ে থাকে। তো ব্যাংক ঋণ দেওয়া ছাড়াও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের শেয়ার, ডিবেঞ্চার, তোমার সিকিউরিটি কেনা বেচা করে, ঠিক আছে। ব্যাংক নবগঠিত কোম্পানির শেয়ার অবলেখক হিসেবে কাজ করে থাকে, যেমন বাংলাদেশ পুঁজি বিনিয়োগ ব্যাংক, ঠিক আছে, এটা। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে সমবায় ব্যাংক, ঠিক আছে। সমবায় আইনের দ্বারা গঠিত পরিচালিত ব্যাংকে সমবায় তোমার ব্যাংক বলা হয়। তো ব্যাংক গ্রাম অঞ্চলে কৃষক এবং তোমার কুটির শিল্পীদের সুবিধাজনক শর্ত ঋণ দেয়, যেমন বাংলাদেশ সমবায় ব্যাংক, ঠিক আছে। এরপর আরেকটি ব্যাংক সম্পর্কে আমি বলতে পারি, সেটা হচ্ছে গ্রামীণ ব্যাংক, ঠিক আছে। বিশেষত ব্যাংক যে ব্যাংকগুলো সেগুলো হচ্ছে গ্রামীণ ব্যাংক। গ্রামীণ ব্যাংক হচ্ছে যে গ্রামের দরিদ্র তোমার জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নের জন্য যে ব্যাংক ব্যবস্থা গঠিত তাকে গ্রামীণ ব্যাংক বলা হয়, ঠিক আছে। তো ব্যাংক তোমার মানুষের ভাগ্য উন্নয়নের জন্য গ্রুপের মাধ্যমে সাপ্তাহিক সঞ্চয় তোমার সংগ্রহ করে ব্যাংকের জমা রাখে, ঠিক আছে। সঞ্চয় তোমার নির্দিষ্ট সীমারেখা পৌঁছার পর, ঠিক আছে, বিপরীতে সদস্যদের বিভিন্ন ধরনের তোমার ঋণ মঞ্জুর করে, ঠিক আছে। বা তোমার যে মাইক্রো ফাইন্যান্সের মাধ্যমে তোমার গ্রামীণ জনগোষ্ঠীকে তোমার ব্যাংকিং সেবা আওতায় আনা এই ব্যাংকের তোমার মুখ্য উদ্দেশ্য, ঠিক আছে। তবে আমরা একটা পয়েন্ট বলতে পারি, সেটা হচ্ছে আমদানি রপ্তানি ব্যাংক, ঠিক আছে। আমদানি রপ্তানি ব্যাংক আমরা বলতে পারি তোমার আমদানি রপ্তানি বাণিজ্যে সহায়তা করা এ ধরনের ব্যাংকের যে প্রধান উদ্দেশ্য। তো এই ব্যাংক আমদানি রপ্তানির তোমার বিপরীতে ঋণ সরবরাহ করে প্রত্যয়পত্র বা LC সুবিধা দেয়, ঠিক আছে। এছাড়াও তোমার বৈদেশিক বিনিময় বিলের স্বীকৃতি দেওয়া সহ বৈদেশিক তোমার বাণিজ্য তথা অর্থনৈতিক উন্নয়নে এরও ব্যাপক ভূমিকা পালন করে থাকে, ঠিক আছে। তো আমরা এটা নিয়ে মোটামুটি আলোচনা করার চেষ্টা করেছি। তো আমি এরপর পয়েন্টটা নিয়ে আলোচনা করার চেষ্টা হচ্ছে গ্রাহক ভিত্তিক ব্যাংক। গ্রাহক ভিত্তিক ব্যাংককে আমি আবার 4টি ভাগে ভাগ করেছি, সেটা হচ্ছে শ্রমিক ব্যাংক, মহিলা ব্যাংক, তোমার হচ্ছে যে স্কুল ব্যাংক এবং ভোক্তা ব্যাংক, ঠিক আছে। শ্রমিক ব্যাংক বলতে এখানে বোঝানো হয়েছে শ্রমিকদের মধ্যে সঞ্চয়ের প্রবণতা সৃষ্টির জন্য বা করার উদ্দেশ্যে তোমার জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে প্রতিষ্ঠিত ব্যাংক ব্যাংক হচ্ছে শ্রমিক ব্যাংক এই নামে পরিচিত। তো তোমার হচ্ছে যে প্রয়োজন হলে ব্যাংক তোমার এদের ঋণ সুবিধাও দিয়ে থাকে। বাংলাদেশে এ ধরনের ব্যাংক বর্তমানে নেই। মহিলা ব্যাংক হচ্ছে মহিলাদের সঞ্চয় উৎসাহিত করা এবং তাদের ব্যাংকিং কাজের সাথে তোমার পরিচিত এবং তাদের ঋণ দানের উদ্দেশ্যে গঠিত ও তোমার পরিচালিত ব্যাংকে মহিলা ব্যাংক বলা হয়, ঠিক আছে।
তো মানে আমাদের দেশে মহিলা ব্যাংক না থাকলেও বিভিন্ন তোমার বাণিজ্য ব্যাংক মহিলাদের জন্য পৃথক শাখা প্রতিষ্ঠা করে তোমার মহিলা ব্যাংকের ভূমিকা রেখে চলেছে, ঠিক আছে। এরপর আমরা স্কুল ব্যাংক সম্পর্কে বলতে পারি। স্কুল ব্যাংক হচ্ছে যে স্কুলের ছাত্রছাত্রীদের সঞ্চয় এবং লেনদেনের সুবিধার জন্য যে ব্যাংক গঠিত হয় তাকে স্কুল পরিচালিত হয় তাকে বলা হয় স্কুল ব্যাংক, ঠিক আছে। তো এই ধরনের ব্যাংকের মূল উদ্দেশ্য তোমার ছাত্রছাত্রীদের মধ্যে সঞ্চয়ের যে প্রবণতা সেটি সৃষ্টি করা এবং উন্নত দেশগুলোতে স্কুল ব্যাংক ব্যাপক একটি জনপ্রিয় মাধ্যম হিসেবে সৃষ্টি হয়েছে। লাস্ট পয়েন্ট হচ্ছে ভোক্তা ব্যাংক। ভোক্তা ব্যাংক হচ্ছে ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ এবং উন্নয়নের জন্য তোমার যে ব্যাংক গঠিত পরিচালিত হয় তাকে ভোক্তা ব্যাংক বলা হয়। তো ভোক্তাদেরকে তোমার প্রয়োজনীয় সামগ্রী বাকিতে কেনা সুবিধা দেওয়ার জন্যই ব্যাংক গঠিত ও পরিচালিত হয়েছে, ঠিক আছে। তো বাংলাদেশে এ ধরনের তোমার বিশেষায়িত ব্যাংক গড়ে উঠলেও প্রায় সব বাণিজ্যিক ব্যাংক তোমার হচ্ছে যে ক্রেডিট কার্ড ও তোমার হচ্ছে যে রেডি ক্যাশের মাধ্যমে ভোক্তার ঋণ সরবরাহ করে থাকে, ঠিক আছে। তো আশা করি তোমরা যে যতটুকু আলোচনা করেছি বিষয়টি সম্পর্কে সেটা বোঝার চেষ্টা করেছো তো বা বুঝবে। তো যদিও কোনো সমস্যা থাকে তোমরা তোমাদের যে ফেসবুক এখানে জানাতে পারো, অথবা তোমার যে মেসেঞ্জার গ্রুপ সেখানে জানাতে পারো। তো আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।